এ কি, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? আমি আর এখানে কি করব? ক্লাস করতে এসেছি। আপনি কি এখানে নতুন ম্যাডাম? হ্যাঁ, আমি এখানকার নতুন টিচার। আর তুমি আমার স্টুডেন্ট। জি। সাইড প্লিজ, আমাকে আমার জায়গায় যেতে দিন। অয়ন অধরাকে পাশ কাটিয়ে চলে গেল। অধরা অয়নকে এমন ভাবে চলে যেতে দেখে খানিক আঁচ করতে পারলো যে অয়ন কোনো সাধারণ ছেলে নয়, বরং অসভ্য একটা ছেলে। প্রথম দেখায় অয়নের সাথে যে কথা হয়, সেই কথার পর অধরার আর সন্দেহ থাকে না যে এই ছেলেটার চরিত্র কেমন। অয়নকে ক্লাসে দেখে অধরা কোনো কথা বলল না, চুপচাপ ক্লাসে প্রবেশ করলো সে। এইদিকে অয়ন অধরা ম্যাডামকে ক্লাসে দেখার পর খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। অয়ন মুচকি মুচকি হাসছে আর অধরার দিকে বারবার তাকাচ্ছে। বিষয়টা অধরা নিজেও নোটিস করতে পারলো। অধরা মিনিট খানেকের মাঝে অয়নের দিকে এগিয়ে এসে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই অসভ্য ছেলে, এত বড় হয়েছে এখনো ম্যানার শিখতে পারোনি? সরি ম্যাম, আপনি এসব কি কথা বলছেন? আমি তো আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না। কি করছো জানো না? আবার আমার মুখে মুখে কথা। বেরিয়ে যাও এক্ষুনি আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাব? এই কলেজে টাকা দিয়ে পড়ি আমি। আর হ্যাঁ, আপনি মনে হচ্ছে আমার বাবাকে জানেন না, তাই এই কথাটা বলছেন। আমার বাবার পরিচয় পেলে না, আমার সাথে কথা বলার আগে 10 বার চিন্তা করতেন আপনি। অয়নের কথাটা কানে আসতেই অধরার মেজাজটা গরম হয়ে উঠল। একে তো অয়ন অধরার মুখে মুখে তর্ক করছে, তার ওপর আবার নিজের বাবার পরিচয় দেখিয়ে অধরার মুখে মুখে তর্ক করছে। এতটা বেয়াদব একটা ছেলেকে অধরা আর এক মিনিটও নিজের ক্লাসে অ্যালাউ করবে না। অধরা অয়নের দিকে দৃষ্টিপাত করে হুঙ্কার ছেড়ে অয়নকে বলল, এই ছেলে, তোমার বাবার পরিচয় আপাতত আমার লাগবে না। এক্ষুনি তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যাবে। আমি আর একটা কথাও শুনতে চাই না। আউট! অধরার ঝাড়ি খেয়ে অয়ন খানিক কেঁপে ওঠে। পুরো ক্লাসের সবাই অয়ন আর অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের দুজনের দিক থেকে কেউ নজর সরাতে পারছে না। অয়নের এই ভার্সিটির মাঝে একটা সম্মান আছে। আজ অধরা মনে হচ্ছে অয়নের সেই সম্মান মাটি করে ছাড়বে। অয়ন অধরার কথা মতো নিজে জায়গা থেকে উঠে পড়ে আর অধরাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, আমাকে এত বড় অপমান করাটা আপনার ঠিক হয়নি ম্যাম। আপনি জানেন না আজ আপনি কি ভুলটা করেছেন। বাসের মধ্যে আমার সাথে অসভ্যতামি করার পরেও কি করে ভাবলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব? তুমি নিজের বাপের পাওয়ারে চলো, আর আমি নিজের পাওয়ারে। সময় বলে দিবে কার পাওয়ার কতটা। আসছি ম্যাম, ভালো থাকবেন। অয়ন নিজের কথাটা শেষ করতেই হন হন করে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ল। অয়ন ক্লাসরুম থেকে বেরিয়ে পড়তেই অয়নের সব থেকে ক্লোজ ও কাছের বন্ধু কবির ও রকি তার সাথে সাথে ক্লাস ত্যাগ করে অয়নের পেছন পেছন চলতে শুরু করলো। অয়ন ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে এসে বসতেই কবির অয়নের পাশে এসে বসলো। কবির অয়নের পাশে এসে বসতেই অয়ন কবিরকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কিরে, আজ আমাকে আর আগের মতো সম্মান করতে ইচ্ছে করছে না তোদের, তাই না? এই মামা, এটা তুই কি বলছিস? আমরা সবসময় তোকে অনেক সম্মান করি, আর আমরা জানি তো মামা তুই আসলে কি। হুম, মিথ্যা বলছিস তুই। আজ অধরা ম্যাম আমাকে যেমন ভাবে পুরো ক্লাসের সামনে অপমান করলো, তারপর কেউ আমাকে আর আগের মতো সম্মান করবে না। আরে মামা, তুই অযথা নিজের উপর নিজেই দোষারোপ করছিস। তোর সম্মান কখনো কমবে না, সবসময় সেম থাকবে। ছাড় তো এখন এইসব কথা, তোর জন্য কফি নিয়ে আসছি আমি। কবির কথাটা বলতেই অয়নের পাশ থেকে উঠে চলে গেল। কবির অয়নের পাশ থেকে উঠে চলে যাওয়ার পর অয়ন নিজের আরেকটা বন্ধু রকির দিকে তাকালো। রকির দিকে তাকাতেই অয়ন দেখতে পেল রকি তার নিজের মাথা নিচু করে বসে আছে। অয়ন আর কিছু বলল না। আজকে অধরার করা অপমানটা অয়নের বুকে পাহাড় সমান কষ্টের সঞ্চয় করেছে। এই কষ্টটা অয়নের শান্ত থাকতে দিচ্ছে না। অয়ন কখনো কল্পনাও করতে পারেনি কখনো কোনো মেয়ে এসে অয়নকে অসভ্য বলে ডাকবে। না, অয়নের এসব হজম হচ্ছে না। অধরাকে ইচ্ছে করছে কি যে করতে, সেটা অয়ন নিজেও ভাষায় প্রকাশ করতে পারছে না। অয়ন রাগে গজগজ করতে থাকলো।
ওইদিকে কবির অয়নের জন্য গরম কফি নিয়ে এসে অয়নের হাতে কফি দিতেই অয়ন এক চুমুকে গরম কফি পান করে ফেলল। কবির অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন এত গরম কফি কি করে এক চুমুকে খেয়ে ফেললো সেটাই কবিরের মাথায় ঢুকছে না। কবির অয়নের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে অয়নকে জিজ্ঞেস করলো, অয়ন মামা, তুই এত গরম কফি এক চুমুকে কি করে খেয়ে ফেললি? তোর মুখ পুড়ছে না? হুম, পুড়ছে না। আমার এই সামান্য গরমে মুখ কি করে পুড়বে? আমার অন্তর যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেই দিকটা দেখতে পাচ্ছিস না তুই? আরে মামা, তুই সে একটা বিষয় নিয়ে এখনো পড়ে আছিস। মাথা থেকে এসব ঝেড়ে ফেল। পারছি না রে। এই আঘাতের প্রতিশোধ আমি যতদিন না নিব ততদিন আমার শান্তি নেই। অয়ন নিজের কথাটা শেষ করতেই কবিরের পাশ থেকে উঠে পড়ল আর চলে যেতে নিল নিজের বাড়ির দিকে। কবিরও আর অয়নের আটকালো না, কারণ কবির জানে অয়নকে এখন আটকে কোনো লাভ হবে না। অয়ন এখন অধরার অপমানের কারণে নিজের মাঝে নিজে নেই। এখন অয়নের কিছু বলা মানে সময় নষ্ট ছাড়া আর কিছু না। ওইদিকে অধরা ক্লাস শেষ করে ভার্সিটি থেকে নিজের বাড়িতে চলে আসলো। অধরা বাড়ি আসতেই অধরার মা অধরাকে জিজ্ঞেস করলো, কি রে অধরা, প্রথম দিন ভার্সিটিতে কেমন লাগলো? সবকিছু ঠিক তো? হ্যাঁ মা, সবকিছুই ঠিক আছে। নিজের রাগের উপর একটু কন্ট্রোল রাখিস। আমি চাই না তোর কোনো ঝামেলা হোক মা। মায়ের কথাটা শুনবি তো তুই? মা, আমি কি আপনার কোনো কথা না শুনতে পারি? মা, আমি কি আপনার কোনো কথা না শুনে পারি? আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি এখন একটু ক্লান্ত আছি, নিজের রুমে যাচ্ছি মা, কেমন? ঠিক আছে মা, ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। অধরার মা নিজের একমাত্র মেয়েকে নিয়ে সবসময় অতিরিক্ত দুশ্চিন্তায় থাকেন। অধরার মা জানে যে অধরার অতিরিক্ত রাগ, আর এই রাগের কারণে অধরার অনেক বিপদ হতে পারে, কিন্তু কে শোনে কার কথা? তাই সবসময় অধরার মা নিজের মেয়েকে বোঝাতে থাকে সে যেন কখনো অতিরিক্ত রাগ না করে। সন্ধ্যার দিকে অয়ন একটা বারে এসে ড্রিঙ্ক করতে থাকে। অপমানের ক্ষত এখনো শুকায়নি। অয়ন নাইট ক্লাবের শেষ প্রান্তে বসে ড্রিঙ্ক করছে। নাইট ক্লাব ডান্সার মীরা অয়নের পরপর ড্রিঙ্ক করতে দেখে অয়নের দিকে এগিয়ে আসলো আর অয়নের পাশে বসলো। মীরা অয়নের পাশে বসতেই অয়ন মীরার দিকে রক্তচক্ষু দৃষ্টিপাত করলো। মীরা অয়নের চোখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারলো যে অয়ন খুব রেগে আছে। মীরা অয়নের শান্ত করতে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার অয়ন, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? তুমি জেনে কি করবে? তাছাড়া তোমার কাজ হলো ড্যান্স করা। তুমি কেন আমার প্রতি এত আগ্রহ দেখাও সব সময়? অয়ন, কি হয়েছে? আজ হঠাৎ আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? আমার মনে হচ্ছে তোমার নেশা চড়ে গেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই। অয়ন চৌধুরী নিজের খেয়াল নিজে রাখতে পারে। না, পারে না। আজ আমি নতুন তোমাকে দেখছি না। গত 2 বছর ধরে তোমাকে আমি জানি। তোমার কখন কি প্রয়োজন সেটা আমার থেকে ভালো আর কে বলতে পারবে বলো? মীরার কথার কোনো জবাব অয়ন দিল না। অয়নের সাথে মীরার তেমন কোনো গভীর সম্পর্ক নেই। অয়ন গত বছর 2-1 ধরে এই নাইট ক্লাবে আসে, আর সেখান থেকে মীরার সাথে অয়নের পরিচয়। মীরা সব সময় অয়নের প্রতি একটু দুর্বল, তবে অয়ন নয়। অয়ন কখনো কোনো নারীর প্রতি দুর্বল হয়নি, আর না কখনো হবে। মীরা অয়নের হাত ধরে অয়নকে নিজের সাথে করে নিয়ে চলে গেল নাইট ক্লাবের একটি ঘরে। মীরা অয়নকে একটি রুমে নিয়ে আসতে অয়ন বিছানায় শুয়ে পড়ল। মীরা অয়নকে বিছানায় শুয়ে দিয়ে অয়নের পায়ের জুতো জোড়া খুলে দিয়ে অয়নের পরের শর্ট খুলে দিল। অয়ন মীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা অয়নের এমন চাহনি দেখে নিজের মনের মাঝে খানিক অদ্ভুত কিছু একটা অনুভব করলো। মীরা নিজেও জানে না এই অনুভূতির কারণ কি। হঠাৎ করে মীরার মনের মাঝে অয়নকে নিজের করে পাবার ইচ্ছে বাসা বাঁধলো। মীরা নিজের ভাবনার মধ্যে অয়নের বুকের উপর উঠে পড়ল। অয়ন এখনো মীরার দিকে তাকিয়ে আছে। মীরা অয়নের বুকের উপর উঠে অয়নের গালে আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিতে অয়ন মীরাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি করছো মীরা?
আমার এতটা কাছে, প্লিজ এসো না। কেন? আমি তোমার কাছে আসলে কি হবে? তুমি খুব ভালো করেই জানো অয়ন চৌধুরী কোনো মেয়ের প্রতি আসক্ত হতে পারে না। অয়ন চৌধুরী একটা আলাদা সত্তার মানুষ। আলাদা বলে কোনো কিছুই হয় না। আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। আমাদের প্রত্যেকের মাঝে একটা চাওয়া পাওয়ার শক্তি আছে, আর সেটাকে পূরণ করাটা আমাদের দায়িত্ব। নো মীরা, তুমি ভুল ভাবছো। আমাকে হয়তো এখনো চিনতে পারোনি তুমি। হুম, হয়তো তুমি ঠিক বলছো। আমি তোমাকে আরো কাছ থেকে চিনতে চাই। আমাকে প্লিজ বারণ করো না অয়ন। শুধুমাত্র আজকের রাতটার জন্য আমাকে তুমি নিজের আপন করে নাও। শুধুমাত্র আজকের রাত। মীরা নিজের কথাটা বলতে বলতে অয়নের ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিতে লাগলো। মীরা চাইছে অয়নের সাথে নিজেকে এক করে নিতে, অয়নের ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ করতে। যদিও এই ভাবনাটা এত সহজে বাস্তব হবে না। অয়ন যদিও নেশায় বুঁদ হয়ে আছে, তবে এইটুকু অয়ন ঠিক বুঝতে পারছে যে তার সাথে কিছু তো হতে চলেছে, যা হওয়াটা আদৌ উচিত নয়। মীরার ঠোঁট জোড়া অয়নের ঠোঁটের খুব কাছে চলে আসতে অয়ন মীরাকে একটা ধাক্কা দিয়ে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দিল। অয়ন মীরাকে নিজের বুকের ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই মীরা বিছানার উপর ধপাস করে পড়ে গেল। মীরা বিছানার উপর ধপাস করে পড়ে যেতেই অয়ন বিছানা থেকে হকচকে উঠে পড়ল। মীরা অয়নের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন নিজের ঠোঁটের কোণে তাচ্ছিল্যকর হাসির রেখা টেনে মীরাকে উদ্দেশ্য করে বলল, কি ভাবো নিজেকে? তুমি আমার কাছে আসতে চাইবে আর আমি কোনো কিছু চিন্তা না করেই তোমাকে নিজের কাছে টেনে নিব? কি করে সম্ভব এটা? কেন সম্ভব নয় অয়ন? আমি এই নাইট ক্লাবে ডান্স করেছি, তবে নিজের চরিত্র তো আর খারাপ করি না আমি। তবে কেন সম্ভব নয়? আমার জীবনে তুমি কেন, অন্য কোনো নারীর ঠাঁই কখনো হবে না। আর এই কারণেই এটা সম্ভব নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তুমি। অয়ন নিজের কথাটা শেষ করতে টলতে টলতে নিজের শর্ট ঠিক করে ক্লাব থেকে বেরিয়ে যেতে লাগলো। মীরা অয়নের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কান্না করছে। অয়নকে নিয়ে কতটা আশা করে বসেছিল মীরা, সব আশা যেন এক পলকেই মিথ্যে হয়ে গেল তার। অয়ন ক্লাব থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসলো। সকালবেলা অয়ন নিজের ভার্সিটিতে এসে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় অধরা অয়নের সামনে এসে দাঁড়ালো। অধরা অয়নের সামনে এসে দাঁড়িয়ে নিজের এক আঙ্গুল দিয়ে অয়নকে ইশারা করে ডাকলো অধরা। অয়ন অধরার এমন ইশারা করে ডাকাটা মোটেও স্বাভাবিকভাবে নিল না। অয়ন বন্ধুদের মাঝে থেকে উঠে অধরার সামনে আসতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমার মাথায় কি আসলেই কোনো সমস্যা আছে? তোমার এত সমস্যা সেসব তুমি তোমার পরিবারকে কেন বলছো না? তারা তোমার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারে তো। আমার সমস্যা মানে? আমি আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না ম্যাম, একটু পরিষ্কার করে বলবেন কি? এখানে পরিষ্কার করে বলার কি আছে? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? নিজের বাড়িতে, নিজের বিছানায় আর নিজের ঘরেই ছিলাম। কেন, কি সমস্যা হয়েছে? এখন যদি আমি বলি তুমি গতকাল রাতে আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করছিলে, তখন কি হবে? অধরার কথাটা শুনে অয়ন শব্দ করে হেসে ফেলল। কারণ অয়ন গতকাল রাতে অধরার বাড়ির সামনে তো যায়নি, বরং নাইট ক্লাব থেকে সোজা নিজের বাড়িতেই এসেছিল। তা না হলে সকালবেলা অয়ন কি করে নিজের ঘরে ছিল? অয়ন শব্দ করে হেসে ফেলে। অধরাকে উদ্দেশ্য করে বলল, আমার মনে হচ্ছে আপনি হয়তো গতকাল রাতে নেশা করেছিলেন, তাই সব জায়গায় আমাকে দেখতে পাচ্ছিলেন। তাছাড়া আমাকে সব জায়গায় দেখতে পাওয়ার বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। এতটা প্রেম থাকা আসলেই কি উচিত? শাট আপ! একদম বাজে কথা বলবে না অয়ন। আমি গতকাল রাতে নেশা করেছিলাম না, বরং তুমি নিজে নেশা করেছিলে। হতে পারে, হতেই পারে আমি নেশা করে আপনার বাড়ির সামনে গিয়ে চিৎকার করেছি। তো কি হয়েছে? কোনো ক্রাইম তো করিনি। একটি ভদ্রলোকের বাড়িতে রাত বিরাতে চিৎকার করাটাকে আদৌ ভদ্রতার কাতারে পড়ে? দেখুন ম্যাম, আমার স্টাইলটা একটু ভিন্ন। আমি যদি আপনার বাড়িতে গিয়ে পাগলামি করতে থাকি তার মানেটা সহজ কিছু না।
হয় আমার এই পাগলি সহ্য করাটা অভ্যাস করে ফেলুন, আর নয় ভার্সিটি ছেড়ে দিন। আপনারও ঝামেলা শেষ, আমারও। অয়নের কথাটা শুনে অধরার রাগ উঠে গেল। অয়ন নিজের কথাটা শেষ করতে নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে নিয়ে নিজের ঠোঁটের কোণে গুজে দিল। অয়ন সিগারেট নিজের ঠোঁটের কোণে গুজে দিয়ে আপন মনে সিগারেট ফুঁকতে লাগলো। ওইদিকে অধরা রাগে গজগজ করতে করতে অয়নের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে নিজের চোখের চাহনি দিয়েই অয়নকে সে গিলে খেয়ে নেবে। অয়নও কম যায় কিসে। অধরা রাগের চোখের চাহনি দেখার পরেও অয়ন অধরা চোখের দিকে তাকিয়ে আছে। অধরা রাগে গজগজ করতে করতে অয়নকে উদ্দেশ্য করে বলল, আমি আর কোনো দিন এমন বাজে কাজ দেখি একবার, তারপর দেখো তোমার আমি কি অবস্থা করি। আচ্ছা, আমিও অপেক্ষায় থাকবো আপনার করা অবস্থার দেখার জন্য। অধরা রাগে গজগজ করে উঠে হন হন করে অয়নের সামনে দিয়ে চলে গেল। অধরা চলে যাওয়ার পর অয়ন মুচকি একটা হাসি দিতে অয়নের বন্ধু কবির অয়নের কাছে এসে বলল, অয়ন মামা, আমার এখন মনে হচ্ছে অধরা ম্যামের সাথে তোর এই ঝামেলাটা আর সামনের দিকে না এগোনোই ভালো। দেখতেই তো পাচ্ছিস অধরা ম্যাম কেমন তোর উপরে রেগে যায়। আমরা কি সবার কথায় রাগ করি? না, তা তো করি না, কিন্তু অধরা ম্যামের রাগ করাটা কিন্তু। খামোশ কবির। অধরা ম্যাম আমাকে পছন্দ করতে শুরু করেছে, এটা ভালোবাসার একটা দিক। আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। মানে আমি ঠিক বুঝতে পারলাম নয়ন, আসলে কি বলতে চাচ্ছিস তুই? তোকে এত কথা কেন বুঝতে হবে শুনি? সবে তো আমার খেলাটা শুরু হয়েছে, আগে আগে দেখো কোথায় কে। অয়নের এসব রহস্যজনক কথাবার্তা শোনার পর কবিরের মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। কবির যদিও অয়নের বন্ধু, তবে অয়নের প্ল্যান সম্পর্কে কিছুই সে বুঝতে পারছে না। অয়ন কখনো নিজের প্ল্যান সম্পর্কে আগে থেকে কাউকে বলে না, তাই কেউ আজ করতে পারে না যে অয়ন আসলে কোন দিকে যাচ্ছে। অয়ন ক্যাম্পাসের মাঠ ছেড়ে সোজা চলে আসে নিজের ক্লাসে। অয়ন ক্লাসে এসে বসে কিছু সময় অপেক্ষা করতেই অধরা ম্যাম চলে আসলো ক্লাসে। অধরা ম্যাম ক্লাসে চলে আসতে অয়ন অধরা ম্যামের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। অধরা অয়নের দিকে একবার তাকিয়ে আবারও নিজের চোখ নামিয়ে ফেলল। অধরা অয়নের কথা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বাচ্চাদের পড়াশোনার দিকে মন দিতে চেষ্টা করলো। তবে কেন যেন অধরা সেই চেষ্টায় অধরা সফল হতে পারছে না। বারবার অধরার মাথায় অয়নের চিন্তায় কাজ করে উঠছে। এমন ভাবে চলতে থাকলে অধরা পাগল হয়ে যাবে। অধরা কোনো মতে ক্লাস শেষ করে চলে গেল টিচার্স রুমে। অধরা টিচার্স রুমে এসে বেশ কিছুক্ষণ বসে থাকার পর আচমকা টিচার্স রুমে অয়ন চলে আসে। অয়ন টিচার্স রুমে এসে অধরাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো ম্যাম, আপনি যে এখানে বসে আছেন, আপনার কি আর কোনো কাজ নেই? আমার কাজ আছে কি নাই সেটা আমি তোমাকে কেন বলতে যাব? আমাকে বলতে হবে, কারণ আমাদের ক্লাসে এখন কোনো টিচার নেই। তাই অনুরোধ থাকলো দয়া করে এসে আমাদের ক্লাসটা একটু কন্ট্রোল করুন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। অধরা অয়নকে চলে যেতে বলার পরেও অয়ন নিজের ক্লাসে ফিরে গেল না, বরং ঠায় দাঁড়িয়ে থাকলো সে। অধরা অয়নকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। এখন টিচার্স রুমে তেমন কেউ নেই, শুধুমাত্র অয়ন আর অধরা। অধরা কাউকে না দেখতে পেয়ে অয়নকে উদ্দেশ্য করে ঝাড়ে দিয়ে বলল, কি হলো, এখানে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? বললাম না ক্লাসে যেতে, আমি আসছি। সরি, আমার কানে কিছু একটা সমস্যা হয়েছে, আমি আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না। অয়ন, মেজাজ খারাপ করিও না। এমনিতেই তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে একদমই সহ্য করতে পারি না। তাই বলছি, আমার চোখের সামনে থেকে বিদায় নাও, তা না হলে আবারও আমি বাধ্য হব তোমাকে অপমান করে কথা বলতে। আমাকে অপমান করতে আপনার অনেক ভালো লাগে, তাই না ম্যাম? মোটেও না, তোমাকে তো আমি দুই চোখেই সহ্য করতে পারি না। তোমাকে যেহেতু সহ্য করতেই পারি না, সেখানে তোমাকে অপমান করতে ভালো লাগা বা খারাপ লাগা আসবে কোথা থেকে? তাই নাকি? আজ কেন যেন আমার ইচ্ছা করছে আপনার এই অহংকারকে ভেঙে গুড়িয়ে দিতে। আপনি যে আঘাত আমার মনে করেছেন, সেই আঘাতের পরিমাণটা আপনাকে বুঝিয়ে দিতে। তাই বুঝি?
আঘাতটা কি করে আমাকে আঘাতের প্রতিঘাত করবে? আমাকেও একটু বলো, আমিও শুনতে চাই। সেটার সময় হলে দেখতে পারবেন। আপনি জানেন না আমি জিনিস। অয়নের কথাটা কানে আসতেই অধরা সারা শরীর রাগে জ্বালা করে উঠল। একে তো অধরা অয়নকে বারবার করে বলছে এখান থেকে চলে যেতে, তবুও অয়ন অধরার কোনো কথা না শুনে নিজের মতো করে জেদ ধরে অধরার মুখে মুখে তর্ক করছে। অধরা সব সহ্য করতে পারলেও কেউ যদি অধরার মুখে মুখে তর্ক করে সেটা অধরা কখনো সহ্য করতে পারে না। তাছাড়া অধরা রাগটা অয়নের থেকে অনেক গুণ বেশি মারাত্মক। অধরা রাগে গজগজ করে উঠে অয়নের দিকে তেড়ে এগিয়ে আসতে লাগলো। অয়ন অধরার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। কেন যেন অধরাকে এমন ভাবে রেগে বোম হয়ে যেতে দেখে অয়ন আজ একটু বেশি মজা পাচ্ছে। অধরার আগে ফুসতে ফুসতে অয়নের কাছে আসতে অয়ন কোনো কথা না বলে দুম করে অধরাকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে আসলো। অয়নের এমন কাজে অধরা আরো বেশি রেগে গেল আর রাগে গজগজ করে উঠে অয়নের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিতে নিতেই অয়ন দুম করে নিজের পকেট থেকে কিছু একটা বের করে অধরা নাকের উপর চেপে ধরলো। অধরা অয়নের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। অধরা নিজের জ্ঞান হারিয়ে ফেললো। অধরা নিজের জ্ঞান হারিয়ে ফেলতেই অয়ন ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা উদয় হলো। মনে হচ্ছে অয়ন এইটাই চেয়েছে। অয়ন অধরাকে নিজের কোলে তুলে নিল আর অধরাকে ভার্সিটি থেকে তুলে নিল নিজের গাড়িতে। অতঃপর আর কি, যেটা হবার ছিল একদম সেটাই হলো। অয়ন অধরাকে খানিক কিডন্যাপের মতো করে নিজের সাথে করে নিয়ে চলে আসলো অয়নের একটা গোপন বাড়িতে। অয়নের মাথায় একটা ভিন্ন রকম দুষ্ট বুদ্ধি চলছে, আর যেটা অয়ন ঠিক বাস্তবায়ন করবে। অয়ন অধরাকে নিজের গোপন বাড়িতে নিয়ে আসার পর অধরাকে নিজের রুমে নিয়ে গিয়ে আলতো করে অধরাকে বিছানায় শুইয়ে দিল। অয়ন অধরাকে বিছানায় শুইয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো কখন অধরার জ্ঞান ফিরে আসে আর অয়ন নিজের প্রতিশোধ অধরার থেকে নিবে। প্রায় ঘন্টা দুই পর অধরার জ্ঞান ফিরে আসলো। অধরার জ্ঞান ফিরে আসতেই অধরা দেখতে পেল অয়ন তার সামনে বসে আছে আর তার দিকেই তাকিয়ে আছে। অধরা অয়নকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে খানিক রেগে গেল আর অয়নকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলে উঠল, এই অসভ্য ছেলে, তুই আমার বুকের দিকে এমন করে কি দেখছিস? কি আর দেখবো, উফ কি সুন্দর এই দুটো। এই দুটো আমার খুব পছন্দ হয়েছে, তাই দেখছিলাম একটু। মানে আমার বুকের এই দুটো তোর পছন্দ হয়েছে মানে কি? আহ, এখানে মানে না বোঝার কি আছে? মানেটা তো সোজাই, আমি আপনার ওই দুটোকে নিজের করে পেতে চাই। কি? একটা থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব আমি। আমার সাথে এখানে অসভ্যতামি করা হচ্ছে? আমি আপনার সাথে অসভ্যতামি করলাম কখন? আমি তো আপনার সবকিছুর প্রশংসা করছি। এই ছোট লোক, তোকে আমি প্রশংসা করতে এই ছোট লোক, তোকে আমার প্রশংসা করতে কে বলেছে? আমি বলেছি আমার প্রশংসা করতে? আহ, আপনি এমন করে রেগে যাচ্ছেন কেন? আমি কি আপনাকে রেগে যাওয়ার মতো কিছু বলেছি নাকি? তুই কি মানুষ? মানে তোর এসব কথা শোনার পর আমার কি ইচ্ছা করছে জানিস তুই? সেসব জেনে আমার কোনো লাভ নেই। উফ, দিন না আপনার ওই দুটো আমি একটু টেস্ট করে দেখি, খুব ইচ্ছে করছে, প্লিজ। এই ছেলে, মাথা ঠিক আছে তোর? কি সব কথা বলছিস তুই? একটা মেয়েকে তুলে এনে তার সাথে এসব কথা বলতে তোর লজ্জা লাগছে না? একটু না, আমার সাথে এসব লজ্জা ভয় যায় না। আমার সাথে সবসময় সাহসী ভাবটা যায়। আমি ওসব ফালতু জিনিস পাই না কখনো। ইচ্ছে করছে এখন তোর মাথাটা ফাটিয়ে দিতে। তুই এত বড় একটা লুচু, আমাকে ছেড়ে দে অয়ন। তুই ভাবতেও পারছিস না আমি কি কি করতে পারি। যা ইচ্ছে হয় করতে পারেন, আমি আপনাকে মোটেও বাধা দিব না। আমাকে এখন আমার কাজটা করতে দিন। অয়ন, তুই কিন্তু নিজের লিমিট ক্রস করছিস। এর ফল কিন্তু মোটেও ভালো কিছু হবে না অয়ন। অয়ন অধরার এমন সব হুঙ্কারে মোটেও পরোয়া করলো না। অয়ন ধীরে ধীরে অধরার দিকে এগিয়ে আসতে লাগলো। অধরা অয়নের দিকে তাকিয়ে আছে আর আপন মনে ভাবছে যে এখন সে কি করবে, কি করে নিজেকে এই ছেলের থেকে বাঁচাবে সে। অধরা অয়নের থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করতেই অয়ন দুম করে অধরা চুলের খোপা নিজের হাতে নিয়ে ফেললো।
অয়ন অধরা চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, তুমি আমাকে যে আঘাতটা আমার বুকে করেছো, আমিও তোমাকে সে আঘাতটাই দিতে চাই। তবে তুমি বুঝতে পারবে আঘাত পাবার পর কেমন লাগে। আমি এখনো বলছি তুমি অয়ন ভুল করছো। আমি তোমাকে শাসন এই জন্যই করেছি যাতে তুমি ভালো হয়ে যাও, এই কারণে নয় যে তুমি আরো বাজে হয়ে ওঠো। এখন এসব কথা বলে আর কোনো লাভ হবে না। আমি আমার ভাবনা মতো সব কিছু ঠিক করে নিয়েছি। আপনাকে তো আমি কষ্ট দিবই, আর সারা জীবনের জন্য কষ্টটাকে সঙ্গী করে নিতে প্রস্তুত হয়ে যান। অয়ন নিজের কথাটা শেষ করতেই অধরার উপর ঝাঁপিয়ে পড়ল। অধরা যদিও আগে থেকে এমন কিছু একটা আঁচ করতে পেরেছিল, তাই অধরা অয়নকে আগেই বোঝাতে চেষ্টা করে। তবে অয়ন এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। এখন অয়নকে কোনো ভালো কথা বলার মানে হলো সময় নষ্ট করা। অধরা আর কি বা করবে? অয়নের করা অত্যাচার নীরবে সহ্য করা ছাড়া যে অধরার কাছে আর করার মতো কিছুই নেই। অয়ন নিজের কাজটা করে চলেছে, ওইদিকে অধরার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। অধরার ওপর অয়ন প্রায় ঘন্টা খানেক সময় অত্যাচার করলো। অতঃপর আলতো করে অয়ন অধরার উপর থেকে উঠে পড়লো। অয়ন অধরার উপর থেকে উঠে পড়তেই অধরা অশ্রুসিক্ত নয়নে অয়নের দিকে দৃষ্টিপাত করলো। অয়ন তাচ্ছিল্যকর হাসির রেখা। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। নিজের ঠোঁটের উপর এগিয়ে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, আজ আমি অনেক খুশি, কারণ আমি আঘাতের বিনিময়ে আঘাত করতে পেরেছি। নিজের পৌরুষত্ব দেখিয়ে আমাকে জোর করাটাকে নিজের বিজয় হিসেবে ভাবছো? একটা কথা মনে রাখবে, সময় বদলে যেতেই পারে, সেই সাথে পরিস্থিতিও। আরে রাখেন তো এসব কথা। আমি যেটা চেয়েছি সেটা আমি পেয়ে গেছি, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। অয়ন নিজের কথাটা শেষ করতেই অধরা পাশ থেকে উঠে পড়ল। অয়ন অধরা পাশ থেকে উঠে পড়তেই চলে গেল এই রুমের বাহিরে। অয়ন রুমের বাহিরে চলে যেতেই অধরা কান্না করতে লাগলো। আজ অধরা নিজের সব থেকে দামি সম্পদ, নিজের সম্মানটাকে হারিয়ে ফেলেছে। এই সমাজে একটা সম্মান ছাড়া নারীর কোনো মূল্য নেই। অয়ন চলে যাওয়ার পর অধরা কোনো মতে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। অধরা ফ্রেশ হয়ে নিয়ে কোনো মতে অনেক কষ্ট করে অধরা নিজের বাড়িতে চলে আসলো। অয়ন নিজের বাড়িতে এসে এক মিনিটও শান্ত হয়ে বসতে পারছে না। অয়নের মনটা ভীষণ অদ্ভুত আচরণ করছে। অয়ন যেন আজ নিজের কাছে নিজেই অপরাধী হয়ে গেছে। অয়ন নিজের মনকে শান্ত করতে পারছে না কোনোভাবেই। অয়ন অধরার কথা ভাবছে আর নিজেকে নিজে দোষারোপ করছে। অধরার সাথে এমনটা করা মোটেও উচিত হয়নি তার। অধরার থেকে যে করেই হোক ক্ষমা চাইতে হবে তাকে। অয়ন সারাটা রাত ঘুমাতে পারল না। সারাটা রাত ধরে অয়ন অধরাকে নিয়ে চিন্তা করলো। সকালবেলা অয়ন দ্রুত ভার্সিটিতে চলে গেল। অয়ন ভার্সিটিতে এসে অপেক্ষা করতেই লাগলো কখন অধরা আসবে আর অধরার সাথে সে কথা বলবে। অয়ন আধ ঘন্টার মতো অপেক্ষা করতেই অধরা চলে আসলো ক্যাম্পাসে। অধরার চোখ মুখ একদম শুকিয়ে গেছে। অয়ন অধরার চোখের মুখের এমন অবস্থা দেখে ভীষণ রকম কষ্ট পেল। অয়ন অধরার দিকে এগিয়ে গিয়ে অধরার সামনে এসে দাঁড়ালো। অয়ন অধরার সামনে এসে দাঁড়াতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, আবার আমার সামনে কেন? আমার সম্মানহানি করে বুঝি এখনো শান্তি হয়নি তোর? এখন আবার কি চাস তুই? সরি ম্যাম, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আর আমার উপর রেগে থাকাটাই স্বাভাবিক। তবে বিশ্বাস করুন ম্যাম, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন। অয়ন নিজের কথাটা শেষ করতে কয়েকটা ছেলে দৌড়ে ছুটে চলে আসে অয়নের দিকে। ছেলেগুলো অয়নের পাশে এসে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কি হয়েছে অধরা ম্যাম? কোনো সমস্যা হয়েছে কি? দেখো না, এই ছেলেটা সেই কখন থেকে আমাকে বিরক্ত করে চলেছে। আমি এড়িয়ে চলছি দেখে আমাকে আরো বেশি বাজে কথা বলছে। হোয়াট? আপনার সাথে বাজে কথা বলেছে মানে? কার এত বড় সাহস যে আমাদের ম্যামকে বাজে কথা বলছে? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে ধর। অধরার সামনে ছেলেগুলো অয়নের শার্টের কলার চেপে ধরে
ধুমধাম করে মারতে লাগলো। অধরা ঠায় নীরব হয়ে দাঁড়িয়ে আছে। এই কলেজের কোনো মেয়েকে ইফটিজিং করা বা কোনো মেয়েকে বিরক্ত করার নিয়ম নেই, কারণ যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিরক্ত করে তবে সিনিয়র ভাইরা সেই ছেলেকে উত্তম মাধ্যম দিয়ে বুঝিয়ে দেয়। সেই কলেজে কিনা কলেজের টিচার নিজেই এসবের শিকার হয়েছে। ছেলেগুলো অয়নকে অনেক মার দিল। অধরা ঠায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। অয়ন মার খাচ্ছে আর অধরার দিকে তাকিয়ে আছে। ছেলেগুলোর মার খেয়ে অয়ন মুখ থুবড়ে মাটিতে পড়তেই অধরা অয়নের সামনে দিয়ে চলে যেতে নিল। অধরা অয়নের সামনে দিয়ে চলে যেতে নিতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যাম, আমি আপনার সাথে কোনো ধরনের বাজে কথা বলতে আসিনি। আমি নিজের করা ভুলটা বুঝতে পেরেছি, আর সেই ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি আমি। ভাবলে কি করে যে আমি তোমার মতো একটা ছেলেকে ক্ষমা করব? মানে সিরিয়াসলি এটা সম্ভব? ম্যাম, আমি আপনার উপর রেগেছিলাম। আমি নিজের রাগের কারণে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দিন আপনি। আমার কাছে তোমার জন্য কোনো ক্ষমা নেই, আর কখনো আমার সামনে আসবে না তুমি, কথাটা মাথায় রেখো। অধরা আর কিছু বলল না। অয়নকে ছেড়ে চলে যেতে লাগলো অধরা। অয়নের কেন যেন আজ ভীষণ কষ্ট হচ্ছে। অধরার থেকে সামান্য ক্ষমা পাওয়ার জন্য অয়নের বুকের মাঝে সৃষ্টি হচ্ছে অদ্ভুত ব্যাকুলতা। অয়নের বন্ধু কবির অয়নকে রাস্তার মাঝে এমন ভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে অয়নের কাছে ছুটে চলে আসলো। কবির অয়নের কাছে দৌড়ে ছুটে চলে আসতে অয়নকে ধরে কবির অয়নকে জিজ্ঞেস করলো, এই দোস্ত, কি হয়েছে তোর? কে করেছে তোর এমন অবস্থা? বল আমায়। কেউ না মামা, আমার জেদ, আমার অহংকার আজ আমাকে এখানে নিয়ে এসেছে। আমি হেরে গেছি মামা, আমি সত্যি আজ হেরে গেছি। অয়ন কথাগুলো বলতে বলতে কান্না করতে লাগলো। আত্মগ্লানি বলে একটা কথা আছে। আজ অয়নের মাঝে সেই আত্মগ্লানির ছাপ স্পষ্ট। অধরা যদিও নিজের সম্মান হারিয়ে ফেলেছে, অয়নের সাথে তার একটা দুর্ঘটনা ঘটে গেছে, তবুও অধরার মনের মাঝে সেটা নিয়ে কোনো আত্মগ্লানি নেই। অয়ন আর নিজের জেদের কাছে যেতে গিয়েও হেরে গেছে। অয়নকে কান্না করতে দেখে কবির অয়নকে সান্ত্বনা দিয়ে বলল, তোকে তো আমি আগেও বারণ করেছিলাম, এসব জেদ কখনো ভালো কিছু নিয়ে আসতে পারে না, সবসময় খারাপ দিকে একটা মানুষকে চালনা করে। তুই তো আমার কোনো কথাই শুনলি না, এখন দেখ কেমন লাগে। কবির, আমাকে আর লজ্জা দিস না। আমার অধরাকে চাই। বিশ্বাস করে আমি অধরার সাথে যে অন্যায় করেছি সেটার প্রায়শ্চিত্ত আমি করতে চাই। মানে কি বলতে চাস তুই? আমি তোর কথার মানে বুঝতে পারলাম না। আমি অধরার দায়িত্ব নিতে চাই। আমি অধরাকে বিয়ে করতে চাই। অয়নের কথাটা শুনে কবির হতবাক হয়ে গেল। কবির জানে অয়ন এখন যা বলছে তাতে কোনো প্রকার মিথ্যে বা ছলনা নেই, কিন্তু এমন একটা কাণ্ড ঘটানোর পর অধরা কি অয়নকে কোনোভাবে মেনে নেবে? অধরা ম্যামকে দূর থেকে দেখছে কবির, তাও আবার একজন টিচার হিসেবে। সেখান থেকে কবির যতটা বুঝতে পারলো তাতে করে অধরা কখনোই অয়নকে ক্ষমা করবে না। অয়ন নিজের বন্ধু কবিরকে নিশ্চুপ দেখে কবিরকে জিজ্ঞেস করলো, কিরে মামা, চুপ করে আছিস কেন? বল না, আমি অধরাকে কি করে বোঝাবো যে আমি ভালো হয়ে গেছি, আমি তাকে নিজের করে পেতে চাই। একটা বুদ্ধি দে মামা, প্লিজ। অয়ন, তুই এখন যেটা বলছিস সেটা বাস্তব রূপ দেওয়াটা এত সহজ হবে না। অধরা ম্যামকে আমি যেটা বুঝলাম তাতে করে অধরা ম্যাম কখনোই তোকে ক্ষমা করবেন না। না, এটা হতে পারে না। আমি প্রয়োজন পড়লে অধরার পা ধরে ক্ষমা চাইব। আমার অধরাকে চাই মানে চাই। আচ্ছা, এখন এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই বরং আজ বাড়ি ফিরে যা, নিজের মাথা ঠান্ডা কর। ততক্ষণে আমি একটা প্ল্যান করছি। মামা, সত্যি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে আমার উপকার করবি তো তুই? আরে শালা কি বলিস বন্ধু, তোর আমি ছেড়ে দে আমার উপর, আমি সবকিছুর ব্যবস্থা করছি। অয়ন নিজের বন্ধুর ওপর ভরসা করে ক্যাম্পাস থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসলো। কবির অয়নকে বিদায় জানিয়ে ক্লাসে চলে আসলো। কবিরের আজ ক্লাসে আসার পিছনে একটা কারণ আছে, আর সেটা হলো অধরার পরিস্থিতিটা বোঝার চেষ্টা। কবির বোঝার চেষ্টা করছে অধরা এখন কি পরিস্থিতিতে আছে, আর অধরার পরিস্থিতি বুঝে কবির একটা প্ল্যান সাজাবে, যে প্ল্যানে অয়ন আর অধরাকে এক করে দেবে। কবির ক্লাসে আসতে দেখতে পেল অধরার মন মাইন্ড মোটেও ভালো নয়। অধরাকে দেখে বোঝা যাচ্ছে যে সে একটা ডিপ্রেশনে আছে। কবির বেশ কিছু সময় ক্লাস করার পর ক্লাস থেকে বেরিয়ে অয়নকে ফোন করে বিষয়টা বলল।
অয়ন আর কি করবে? নিজের চোখের সামনে কোনো রাস্তায় অয়ন দেখতে পাচ্ছে না। রাতের দিকে অয়ন নিজের ঘরে বসে আছে। অয়ন যদিও নিজের বন্ধুর উপর ভরসা করে বসে আছে, কিন্তু অয়নের মনে হচ্ছে এমন করে হাত পা গুটিয়ে বসে থাকার সময় এটা নয়। অয়নকে নিজেই দেখতে হবে এই বিষয়টা। অয়ন নিজের ভাবনা মতো নিজের পকেট থেকে ফোনটা বের করে অধুরাকে কল করলো। দুবার রিং হবার পর অধুরা কলটা কেটে দিল। অয়ন আবারও অধুরাকে কল করলো। এবার রিং হবার সাথে সাথে অধুরা কলটা পিক করলো। অধুরা কলটা পিক করে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলল, কি সমস্যা? কল কেটে দিচ্ছি, তারপরও আমাকে কেন কল করছিস তুই? সমস্যা কি তোর? আমাকে কি শান্তিতে থাকতে দিবি না তুই? অধরা ম্যাম, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন। আমি সত্যি বলছি, কোনো বাজে কথা বলবো না আমি। দেখ অয়ন, তোর কথা শোনার জন্য যে বিন্দুমাত্র ইচ্ছা থাকা প্রয়োজন, সেই ইচ্ছেটা আমার নেই। ভালো এটাই হবে যে তুই আমাকে আর বিরক্ত না করিস। ম্যাম প্লিজ, আমার দিক থেকে এমন করে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। আমি জানি আমার অনেক বড় অপরাধ করেছি, আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। তবু আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে একটাবার আপনি ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করে দিলে কি আমি আমার হারিয়ে ফেলা সম্মান ফিরে পাবো, নাকি আমি আবার সে আগের মতো হতে পারবো? তা হয়তো পারবেন না, কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি আগের মতো না হলেও ভালো কিছু, মানে অন্যরকম কিছু তো হতে পারে। অয়নের কথাটা শুনে অধুরা তাচ্ছিল্যকর হাসি দিল। অধুরা অয়নের বিদ্রূপ করে হেসে অয়নকে উদ্দেশ্য করে বলল, আমি না সত্যিই জানি না কেন আমি এখনো তোর সাথে কথা বলছি। আমার লাইফটা শেষ করে দিয়ে এখন আবার আমার লাইফে আসার কথা ভাবছিস তুই? মানে আমি কি তোর হাতের পুতুল নাকি, যখন যা ইচ্ছা হয় তাই করবি? আমি জানি আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না, আর না আমাকে ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ আমাকে দিবেন। আপনি এটাই চাইছেন আমি যেন আরো বিগড়ে যাই, তাই তো? তুই কি করবি, কেন করবি সেসব আমি জানি না, তবে হ্যাঁ সত্যি বলছি, আমি তোকে আমার জীবনে কোনোভাবেই চাই না। অধুরা নিজের কথাটা শেষ করতেই অয়নের মুখের উপর ফোনটা কেটে দিল। অধুরা ফোনটা কেটে দিতেই অয়নের বুকের মাঝে তীব্র ব্যথার অনুভব হলো। অয়ন নিজেও বুঝতে পারছে না অধুরাকে সে কি করে বোঝাবে, কি করলে অধুরা অয়নের কথা শুনবে আর অয়নকে একটা সুযোগ সে দিবে। অয়নের নিজের ফোনটা রেখে দিয়ে আপন মনে কান্না করতে লাগলো। নিজের জীবনটা এমন ভাবে এলোমেলো হয়ে যাবে এক নিমিষেই, এটা যেন অয়নের প্রত্যাশার বাহিরে ছিল। অয়ন পাগলের মতো কান্না করে চলেছে। প্রায় ঘন্টা খানিক সময় নীরবে নিজের চোখের জল ফেলার পর অয়ন নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল। সকাল হতেই অয়ন নিজের বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলো। অয়নের মাথায় আজ অন্য কিছু চলছে। অয়ন যেখানে নরম হয়ে চেষ্টা করছে অধুরাকে নিজের করে নিতে, সেখানে অয়ন ব্যর্থ হয়েছে। অয়ন এখন একটু কঠোর হতে চাইছে। অয়ন দেখতে চাইছে কঠোর হয়ে অধুরাকে নিজে করে নেওয়া যায় কিনা। অয়ন নিজের মাথায় আতা প্ল্যান নিয়ে সোজা নিজের ভার্সিটিতে চলে আসে। অয়ন নিজের ভার্সিটিতে চলে আসার পর দেখতে পায় নিজের বন্ধু কবিরকে। অয়ন কবিরকে দেখে কবিরের কাছে চলে যায়। অয়ন কবিরের কাছে আসতেই কবির অয়নকে জিজ্ঞেস করে, কিরে মামা, তুই আজ ভার্সিটি আসলি না কেন? আমাকে কল করলে তো আমি তোকে সব তথ্য দিতাম। না রে দোস্ত, তথ্য দেয়া নেওয়ার সময় শেষ, এখন অধরার থেকে আদায় করার সময় চলে এসেছে। অধরা আমার, আর যে একান্তই আমার তাকে আমি নিজের করে তবেই ছাড়বো। তুই কি আমার উপর জেদ করেছিস? জানিস তো এই জেদের কারণেই আজ তোকে এই দিনটা দেখতে হচ্ছে। হোক, যত খারাপ হবার হোক আমার সাথে, আমি আজ অধরাকে নিজের করে নিয়ে তবেই বাড়ি ফিরবো। অয়ন নিজের কথাটা শেষ করতেই কবির অয়নকে ইশারা করে বলল ভার্সিটির গেটের দিকে তাকাতে। অয়ন কবিরের ইশারা মতো ভার্সিটির গেটের দিকে তাকাতেই দেখতে পেল অধরাকে। অয়ন অধরাকে ভার্সিটির গেটের সামনে দেখে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। অয়ন হন হন করে ভার্সিটির গেটের দিকে এগিয়ে চলে গেল আর অধরার সামনে এসে দাঁড়ালো। অয়ন অধরার সামনে এসে দাঁড়াতে অধরা অয়নের মুখের দিকে তাকালো। অধরা অয়নের চোখে মুখে দেখে খানিক সময়ের জন্য নীরব হয়ে গেল। অয়ন এই 2 দিনে নিচে যে অবস্থা করেছে সেটা দেখার পর যে কারোর মনের মাঝে অদ্ভুত আচরণ করে উঠবে, এটাই স্বাভাবিক। অধরা অয়নের চোখের ওপর থেকে নিজের চোখ নামিয়ে নিয়ে
অয়নকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। অধরা অয়নকে পাশ কাটিয়ে চলে যেতে নিতেই অয়ন দুম করে অধরার হাত ধরে ফেলল। অধরা অয়নের এমন আচরণে খানিক চমকে উঠল। অয়ন অধরার হাত ধরে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলল, আজ যদি তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবো তবে নিজ হাতে আমাকে শেষ করতে হবে তোমায়। আর যদি সেটা না করতে পারো তবে আমাকে নিজের আপন করে নাও। অয়নের কথা শুনে অধরা খানিক অবাক হয়ে যায় আর অয়নকে উদ্দেশ্য করে বলে, পাগল হয়ে গেছো তুমি? কি সব বলছো? আমার মাথা খারাপ করিও না, প্লিজ আমার সামনে থেকে সরে যাও। আমি বললাম সেটা বুঝতে পারোনি। আমি যেটা বলছি সেটা একদম মন থেকে বলছি। কেন করছো এমন পাগলামি? আমাকে একবার ব্যবহার করে শান্তি হয়নি? হুম, হয়নি। আমি তোমাকে রোজ 1000 বার সারা জীবন ধরে ব্যবহার করতে চাই। ফাজলামি করিও না, আমি এখন ফাজলামি করার মুডে নেই। আমার পথ থেকে সরে যাও, আমি ক্লাসে যাব। সরি, সেটা করতে হলে তোমাকে আজ আমাকে শেষ করতে হবে। আমি এই অভিযোগ নিয়ে সারাটা জীবন বাঁচিয়ে রাখতে চাই না। আমাকে হয় তুমি শেষ করবে, নয়তো আমাকে আপন করবে। অয়ন কথাটা বলতেই নিজের কোমর থেকে একটা গান বের করে অধরার হাতে গান তুলে দিল। অয়ন অধরার হাতে গান তুলে দিতে অধরা খানিক ঘাবড়ে গেল। অধরা নিজেও বুঝতে পারছে না যে সে এখন কি করবে। অয়ন এমন ভাবে পাগলামি করা শুরু করে দিয়েছে যে অধরা চাইলেও কিছু করতে পারছে না। অয়ন অধরার কোনো পরিবর্তন দেখতে না পেয়ে অধরাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? কি বলেছি আমি? তাড়াতাড়ি করো। অয়ন, পাগলামি করো না, আমার লেট হয়ে যাচ্ছে। হুম, আজ ফয়সালা হয়ে যাবে সব। আমি সত্যি আর পারবো না এইসব মাথায় নিয়ে বাঁচতে। সো নাও, আমাকে মুক্তি দাও। অয়ন এবার অধরার হাত ধরে গানটা নিজের বুকের বাম পাশে ঠেকিয়ে অধরাকে খানিক ফোর্স করতে লাগলো। অধরা অয়নের বারবার করে বলছে সরে যেতে, তবে অয়ন যে আজ নিজের প্রিয়তমাকে না মানিয়ে কোথাও যাবে না। অধরা এক পর্যায়ে আর নিজের মাঝে থাকতে পারল না। খানিক বাধ্য হয়ে গানটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অধরা অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। অয়ন নিজের চোখের কোণেও নোনা জল এসে জমেছে। অধরা অয়নকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, কেন আমার সাথে তুই এমনটা করেছিস? জানিস না আমি তোকে প্রথম থেকে পছন্দ করি, তারপরও কেন আমাকে কষ্ট দিলি? বুঝতে পারিনি আমি। ভুল তো মানুষ করে, আমিও করেছি। আমাকে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ কি দেয়া যায় না? না, দেওয়া যায় না। আমি অনেক কষ্ট পেয়েছি, আমার সেই কষ্টটা কি এত সহজে চলে যাবে নাকি? ঠিক আছে, তবে আমাকেও কষ্ট দাও। আমি প্রস্তুত আছি তো কষ্টগুলো গ্রহণ করার জন্য। দিব, অবশ্যই দেব। সারা জীবন ধরে জ্বালাতন করব তোকে। আমাকে কষ্ট দিয়েছিস, আমাকে কান্না করিয়েছিস, সবকিছুর হিসাব আমি নিব। আমিও তো তাই চাই। তবে চল, এক্ষুনি বিয়ে করব আমরা। অধরা কথাটা কানে আসতেই অয়ন খানিক অবাক হয়ে গেল। অয়ন তো ভাবতে পারেনি যে এত সহজে অধরা অয়নের হতে চাইবে। অয়ন খানিক অবাক হয়ে গিয়ে অধরাকে জিজ্ঞেস করলো, কি বললে তুমি? আমি ঠিক শুনতে পাইনি। আমি বললাম আজকে আর এক্ষুনি আমরা বিয়ে করব, আর একদিন বা এক মুহূর্ত অপেক্ষা নয়। তুমি সিরিয়াস তো, নাকি আবার পরে পোল্টি মারবে? আমি একদম সিরিয়াসলি কথাটা বলছি। তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। বিয়ের বিষয়ে তো বলতে পারবো না, তবে এক্ষুনি আমি তোমাকে নিজের আপন করতে চাই। চলো, শুভ কাজে বিলম্ব করতে নেই। অয়ন নিজের কথাটা শেষ করতে অধরা মুচকি হেসে অয়নকে জড়িয়ে ধরলো। এতক্ষণ ভার্সিটির সবাই একসাথে গোল হয়ে অয়ন আর অধরাকে ঘিরে ধরেছে। এত লোকের ভিড় হয়ে গেছে, সেই দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই অয়ন আর অধরার। অতঃপর আর কি, ঘৃণা থেকে ভালোবাসার হবার আসল বীজটা বপন করা হয়ে গেল। অয়ন আর অধরা বিয়েটা অবশেষে হয়ে গেল। বাসর রাতে অধরা নববধূরূপে নিজের স্বামী অয়নের জন্য অপেক্ষা করছে। অনেকটা সময় অপেক্ষা করার পর অয়ন বাসর ঘরে প্রবেশ করলো। অয়ন বাসর ঘরে প্রবেশ করতে অধরা অয়নের দিকে এগিয়ে এসে অয়নকে সালাম করতে নিল। অয়ন অধরাকে থামিয়ে দিয়ে আলতো করে অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অয়ন অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে অধরা অয়নকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, ওগো আমার প্রাণের স্বামী, রাত তো অনেক হলো, এবার কি আসল কাজটা শুরু করবে? আসল কাজ মানে কি?
কোন কাজের কথা বলছো তুমি? উফ, বাসর রাতে আমি কোন কাজের কথা বলবো সেটা কি বুঝতে পারছো না তুমি? না তো, সত্যি বুঝতে পারছি না। উফ, আমি আদর করার কথা বলছি। আমি তো আজ আদর করতে পারবো না জান, আমার একটু সমস্যা আছে। সমস্যা আছে মানে? একদম কেটে ফেলবো। তাড়াতাড়ি আমায় আদর করো। বিয়ের আগে তো জোর করে আদর করেছো, আজ আমি বলছি আদর করতে, তাও না করছো তুমি। আদর না করলে ওটা একদম কেটে ফেলবো। অধরার মুখে ওটা কেটে ফেলার কথা শুনে অয়ন হকচকিয়ে গেল। এমন অদ্ভুত কথা বাসর রাতে নতুন বউ বলতে পারে? অয়ন অধরার কথাটা শুনে খানিক হকচকিয়ে গেল, দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে অয়ন বলতে লাগলো, তুমি কি বলছো আমি বুঝতে পারিনি, আবার বলবে প্লিজ? একটু সহজ করে বলো। কি আবার? তোমার ওটা আমি কেটে ফেলবো? আমাকে আদর করবে না বললে কেন? এমন করলে কি কিছু হবে? অন্য কিছু করতে দিতে হবে। অন্য কিছু মানে? অন্য কি করতে হবে বলো আমায়, আমি তাই করছি। উফ, আর পারছি না তো। অধরার কথাটা শেষ হতেই অয়ন অধরার কাঁধের উপর হাত রাখলো। আলতো করে অধরার ব্লাউজটা খুলে দিয়ে অধরার কানের উপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে একটা গভীর চুমুক খেলো। অয়নের ঠোঁটের পরশ পেয়ে অধরা ভীষণ রকম কেঁপে উঠল। অয়নের পিঠের উপর অধরা হাত রেখে অয়নের পিঠে হাত বুলিয়ে আদর দিতে লাগলো। অয়ন অধরার হাতের ছোঁয়ায় ভীষণ ভালো লাগা অনুভব করছে। অয়ন অধরার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেতে লাগলো। অধরা নিজেকে সামলাতে পারছে না। অয়নের ঠোঁটের স্পর্শ যেন অধরাকে ব্যাকুল থেকে আরো বেশি ব্যাকুল করে তুলছে। অধরা নিজের চোখ বন্ধ করে নিয়ে অয়নের চুল শক্ত করে খামচে ধরে নিজের ঠোঁট নিচেই কামড়ে ধরে মৃদু চিৎকার করছে সে। অধরার গোঙানির শব্দটা যেন অয়নের মনকে আরো ব্যাকুল করে তুলছে। অয়ন আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। অয়ন আলতো করে অধরার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে দিতেই অধরা অয়নকে আটকে দিয়ে বলল, উফ, এমন করে আমায় আর কত পাগল করবে? দেখতে পাচ্ছ না তুমি আমার ছটফটানি? আর একটু করি প্লিজ, তারপর কাজ শুরু করব। তুমি এতটা দুষ্টু হয়েছো কি বলবো আর? আমায় পাগল করে দিয়ে নিজে শান্ত হয়ে আছো। পাগল করব? আমায় বিয়ে করেছো তুমি, আমার জ্বালা সহ্য করতে না পারলে কেমন করে হবে? তাই বলে এত জ্বালাতন করবে? আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না, মরে যাচ্ছি এই উন্মাদনায়। আমায় এখন শান্ত করো প্লিজ। উন্মাদ ছাড়া কোনো কাজ কি সফলভাবে হয়? তুমি প্রতিটা কাজ করার জন্য আগে উন্মাদ হতে হবে, তবেও তো নিজের কাজের প্রতি ফোকাস করতে পারবে। ওরে আমার, এখন তুমি ফোকাস টেস্ট নিচ্ছ? বাসর রাতে ফোকাস টেস্ট নেওয়া হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। অধরা কথাটা বলতেই দুম করে অয়নকে নিজের বুকের উপর টেনে নিয়ে নিল। অয়ন অধরার বুকের উপর এসে পড়তেই অপ্রত্যাশিত ভাবে অয়নের ঠোঁট জোড়া গিয়ে অধরার বুকের মাঝখানে গিয়ে পড়ে। অয়নের ঠোঁটের স্পর্শ অধরার বুকের মাঝে পড়তেই অধরার সারা শরীর বেঁকে উঠল। অধরা নিজের ঠোঁটটা মুখের মধ্যে নিয়ে কামড়ে ধরল। চোখ বন্ধ করে অধরা পরম আবেশ অনুভব করছে। অয়ন অধরার বুকের ওপর থেকে মাথা তুলে অধরার এমন অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারল না সে। অধরার ঠোঁটের দিকে এক লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে অয়ন অধরার ঠোঁটের স্বাদ গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল। এই ঠোঁটের স্বাদ আজ তার চাই মানে চাই। অয়ন পাগলের মতো অধরার ঠোঁটের উপর নিজের ঠোঁটজোড়া চেপে ধরতেই অধরা অয়নের ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁটজোড়া ঢুকিয়ে দিয়ে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। অয়ন অধরার বুকের ওপর একদম লেপ্টে গিয়ে অধরার ঠোঁটে চুমু খাচ্ছে। দুজন যেন এক ভিন্ন উন্মাদনা মেতে উঠেছে আজ। অয়ন অধরাকে আর অধরা অয়নকে পাগলের মতো বেশ কিছু সময় ধরে চুমু খেলো। মিনিট 5 ধরে চলল তাদের এই ঠোঁটের মাধ্যমে ভালোবাসার আদান প্রদান। অধরা আলতো করে অয়নের ঠোঁটজোড়ার মাঝ থেকে নিজের ঠোঁটজোড়া তুলে নিয়ে খানিকটা কোকিয়ে নিজের চোখ জোড়া বন্ধ করে নিয়ে বলে উঠল, আহ অয়ন, আমার ওখানে লাগছে তো, তুমি এমন করছো কেন? ওখানে ব্যথা দিতে কি ভালো লাগে তোমার? আমি তোমায় ব্যথা দিব কেন? তোমাকে আঘাত করলে কি আমার কষ্ট হবে না? কচু কষ্ট হবে তোমার, আমি জানি। তুমি এমন চেপে দিয়ে মজা নিচ্ছ। উফ ফাজিল, একটু আস্তে করো। আমি তো কিছুই করছি না তোমায়, শুধু দেখে যাচ্ছি। আমার সময় মতো আমি সবটা পুষিয়ে দিব।
এখনো সময় হয়নি বুঝি তোমার? এমন করে ব্যথা দিয়ে যাচ্ছ বাহির থেকে। আসল স্বাদ নেওয়া তো এখনো বাকি, সোনা। সব স্বাদ নিতে পারবে, অপেক্ষা করো একটু। অয়ন কথাটা বলতেই এক টানে অধরার শাড়িটা ধরে হ্যাচকা টান দিয়ে অধরার সারা শরীর থেকে শাড়ি খুলে নিল। অধরার শাড়ি খুলে ফেলতেই অয়নের সামনে অধরার উন্মুক্ত শরীরটা ভেসে উঠল। অয়ন অপলক দৃষ্টিতে অধরার শরীরের দিকে তাকিয়ে আছে। অধরার উন্মুক্ত শরীর থেকে নিজেকে সামলানোর দায় হয়ে পড়েছে অয়নের। অয়ন আর অপেক্ষা করতে পারল না। অধরার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ল সে। অধরার উপর ঝাঁপিয়ে পড়তে অয়ন পাগলের মতো অধরাকে আদর করতে লাগলো। নিজেকে সামলানো অসম্ভব, যেখানে অধরা নিজেও অয়নের আদরের অপেক্ষা করছে। অয়ন পাগলের মতো নিজের প্রিয়তমাকে আদর করতে লাগলো। সারা রাত ধরে অয়ন পাগলের মতো অধরাকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিল। এতটা ভালোবাসা দিয়েছে অয়ন যে অধরা ও অয়ন দুজনে পুরো পাগল হয়ে চরম শান্তি উপভোগ করে। আদর শেষ করে অয়ন অধরাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা অধরা ঘুম ভাঙাতেই অধরা ভীষণ চমকে উঠল। অধরা চোখ মিলিয়ে যেটা দেখলো তা দেখার জন্য অধরা মোটেও প্রস্তুত ছিল না। অধরা চোখ মেলতে দেখতে পায় তার প্রিয় ভালোবাসার স্বামীর শরীরে কোনো কাপড় নেই। একদম খোলামেলা ভাবে অধরাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। অধরা এই দৃশ্যটা দেখে লজ্জা পাবার সাথে সাথে হকচকিয়ে অয়নের বুক থেকে উঠে পড়ল। অয়নের উন্মুক্ত শরীরের উপর অধরা একটা চাদর দিয়ে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? নিজের দিকে একটু খেয়ালও করো না। কেমন একটা অবস্থা করে শুয়ে আছো? অধরার কথার কোনো উত্তর অয়ন দিল না, কারণ অয়ন এখন বেঘরে ঘুমিয়ে আছে, কোনো হুঁশ নেই তার। অয়নকে রেসপন্স করতে না দেখে অধরা আরো একটু বিরক্তি নিয়ে অয়নকে মৃদু ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি হলো? আমার কথা কি কানে যায় না তোমার? কি বলছি শুনেছো? ছি ছি ছি, সাত সকালে আমি এসব কি দেখলাম? কি হয়েছে? এমন করে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আমার ঘুম কি সহ্য হয় না তোমার? আহা গো, কি করে সহ্য হবে? এমন করে ঘুমিয়ে থাকলে কেমন করে সহ্য হবে বলো আমায়? এমন করে মানে? এমন কেমন করে শুয়েছিলাম? কেমন করে জানো না? বুঝতেও তো পারছো না কিছু। ওয়েট ওয়েট, আমি নিজ দায়িত্বে দেখাচ্ছি কেমন করে ছিলে। অধরা কথাটা বলতেই অয়নের ওপর থেকে চাদরটা টেনে সরিয়ে দিল। অধরা চাদর সরিয়ে ফেলতেই অয়ন চমকে উঠল। অয়ন দ্রুত অধরার হাত থেকে চাদরটা নিয়ে নিজের নগ্নতা ঢেকে নিয়ে বলতে লাগলো, এসব কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? আমি জানি তোমার ভালো লেগেছে, তাই বলে এমন করবে? পাগলি একটা। ওগো, আমি কিছুই করিনি। আর না আমার ভালো লেগেছে তুমি এমন সেটা ভাবতেই তো আমার অবাক লাগছে। তাই নাকি? সত্যি তোমার ভালো লাগেনি? এই সত্যি করে বলো। সত্যি সোনা, আমার এসব একদম ভালো লাগেনি। ভীষণ বিরক্ত, লজ্জা সব লাগছে। হায় হায়, ওই জীবন রেখে কি লাভ? আমায় কিছু এনে দাও, খেয়ে টপকে যাই। ফালতু কথা রাখো। এমন করে শুয়েছিলে কেন? জামাটা পরে নিলে কি পাপ হতো নাকি? সকাল সকাল কি সব? এই আমায় দোষারোপ করছো কেন? নিজেই তো শান্তি দিচ্ছিলে না। কখন ঘুমিয়ে গেছি সেটাও বলতে পারবো না, এখন আমার দোষ হয়ে গেছে? আচ্ছা হয়েছে হয়েছে, এখন যাও ফ্রেশ হয়ে নাও। আমিও ফ্রেশ হতে যাব। আমি ফ্রেশ হব না, তুমি গিয়ে হয়ে নাও। ও মা, কেন? সারা রাত আদর করে সকালবেলা ফ্রেশ হবে না, এটা কেমন কথা? আমি ফ্রেশ হই কি লাভ? একটু পরে আবারও আদর করব, তখন তো আবারও ফ্রেশ হতে হবে, তাই না? তাই ভাবছিলাম একবারেই মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো বলে দিচ্ছি। যত সব বাজে বাজে কথা, যা বলেছি সেটাই করবে। আমি এসে যেন দেখি ফ্রেশ হয়ে নিয়েছো। অধরা কথাটা বলতেই নিজের শাড়ি নিয়ে চলে যেতে লাগলো। অয়ন অধরা চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা এক পা টেনে টেনে হাঁটছে। অধরার এমন হাঁটা দেখে অয়ন একটু চমকে যায়। অধরাকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, এই তুমি এমন করে হাঁটছো কেন? কি হয়েছে পায়ে? কি হয়েছে মানে কি? জানো না আমার পায়ে কি হয়েছে? বলো কি হয়েছে? রাতে যে পাগলের মতো আদর করেছো, তখন কোথায় কি দিচ্ছ না দিচ্ছ তার কোনো খেয়ালই করনি। একদম দিয়েই চলেছ। ওখানে ব্যথা করছে, তাই এমন করে হাঁটছি। হায় আল্লাহ, বলো কি? পেইন কি বেশি হচ্ছে? ডক্টর বা মেডিসিন লাগবে? আমার মেডিসিন তো তুমি সোনা।
আমি তোমাকে দিয়েই সবকিছু ভালো করে নেব। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও না। ফাজিল দেখেছি, তোমার মতো ফাজিল দেখিনি আমি। আসছি ফ্রেশ হতে। অয়ন কথাটা শেষ করে মুচকি হাসি দিয়ে চলে যায় ফ্রেশ হতে। ওইদিকে অধরা ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে অধরা নিজের রুমে এসে সবকিছু গুছিয়ে নিয়ে নাস্তা করতে চলে যায় নিচে। নিচে আসতেই অধরা দেখতে পায় বাড়ি অন্য সবাই নাস্তা করে চলে গেছে। অধরা আর অয়ন বাকি আছে। অধরা খাবার টেবিলের দিকে এগিয়ে যেতেই অধরাকে উদ্দেশ্য করে অয়নের মা বলে উঠল, নতুন বৌমা, এদিকে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। অয়নের মায়ের কথা শুনে অধরা দ্রুত তার শাশুড়ির কাছে চলে যায়। অধরা তার শাশুড়ি মায়ের কাছে আসতেই অয়নের মা অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এই বাড়িতে নতুন বউ, আর আয়ান আমাদের একমাত্র সন্তান। তোমার ওপর কিন্তু অনেক দায়িত্ব মা, সব দায়িত্ব তোমায় বুঝে নিতে হবে। মা, আপনার কথা শেষ হয়েছে? কেন, তুমি কিছু বলবে? জি, আসলে মা, আমার বাবা মাকে ছেড়ে এখানে এসে আমি নতুন বাবা মা পেয়েছি। আর আমি চাই না আপনি আমায় বৌমা ভাবুন, আমি চাই আপনি আমায় নিজের মেয়ে ভাবুন। বিশ্বাস করুন মা, আমি আপনার মেয়ে হয়েই থাকতে চাই। অধরার কথা শুনে অয়নের মা পুরো থ হয়ে যায়। অয়নের কোনো বোন নেই, অয়ন তাদের একমাত্র সন্তান। অয়নের মা সবসময় একটা মেয়ে চাইতো, কারণ মায়ের কষ্ট দুঃখ একমাত্র তার মেয়েরাই বোঝে, কিন্তু উনি মেয়ে পাননি। অয়নের মায়ের ভীষণ আশা ছিল অয়নের বউকে নিজের মেয়ের মতো করে রাখার। আর আজ অধরার কথাটা শুনে ওনার মনে হলো তার ইচ্ছাটা বিধাতা পূর্ণ করেছে। অয়ন অধরার বিয়ে হয় লাভ ম্যারেজ। অয়নের ভালোবাসার কথা মাথায় রেখে অয়নের পরিবার এই বিয়েতে কোনো প্রকার বাধা দেয়নি, শুধুমাত্র অয়নের সুখের জন্য। যদি অয়নের এই বিয়েতে তার বাবা মায়ের তেমন কোনো আনন্দ ছিল না, তারা অন্য কাউকে অয়নের জন্য পছন্দ করেছে, তাই অধরার থেকে তাদের তেমন কোনো প্রত্যাশা ছিল না। তবে অধরা যেন এই কথাটা বলতেই সবকিছু বদলে গেল। অয়নের মা অধরাকে নিজের বুকে টেনে নিয়ে অধরার কপালে চুমু খেলো। নাস্তা শেষ করে অধরা নিজের রুমে যেতেই দেখতে পায় অয়ন ফোন ঘাটছে। অধরা এমনিতেই এসব ফোন ঘাটাঘাটি পছন্দ করে না, তার ওপর অয়ন এমন করছে দেখে অধরা একটু ভারী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার কি একটুও শান্তি নেই? মানে সারা দিন ফোন আর ফোন। ঘরে যে একটা বউ আছে, সেই দিকে কি কোনো খেয়াল আছে তোমার? ওমা, তোমার আবার কি হয়ে গেল? আমি ফোনে কাজ করছিলাম একটু, হঠাৎ করে রেগে গেলে কেন? রাখবো না তো কি করব শুনি? কি কাজ তোমার ফোনে? ফেসবুকে ঢুকে ওইসব নোংরা মেয়েদের রিলস ভিডিও দেখতে থাকো। নিজের থাকার পরও অন্যজনের দিকে তাকিয়ে চোখের পাপ করবে। হোয়াট, এসব কি বলছো? তুমি জানো আমি ফেসবুকে কি করি? আমি একজন ফেসবুক কবি, আমায় একটু তো সম্মান করো। তুমি ফেসবুক কবি? আল্লাহ গো আল্লাহ, তোমার কবিতা পড়ে আমার মাথা খারাপ হয়ে যায়। মানুষ তোমার কবিতা পড়ে হাসে, বুঝলে? ও মা, ওর তো হাসবেই সখী। আমায় দেখে যে ওদের জ্বলন হয় হৃদয়। আমি আমার মতো লিখছে যাব কবিতা, তুমি হবে সুজুকা আর আমি নবিতা। ছি ছি ছি, কি সব কবিতা! মানে চরণ মিল নাই, কিছুই মিল নাই। উনি লিখতে বসেছে কবিতা, ফার্দার কবিতার নাম নিলে একদম। অধরা কথাটা মাঝ পথে থামিয়ে দিয়ে বিড়বিড় করে কিছু একটা বলল, তবে অয়ন সেটা স্পষ্ট শুনতে পেল না। আর শুনতে পেলেই বা কি হবে? অয়নের এমন সব বাজে কবিতা শুনে মানুষের মাথা গরম হবে, এটাই স্বাভাবিক। অয়ন অধরার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। অধরার বিড়বিড় করে বলা কথাগুলো না বুঝতে পেরে অয়ন প্রশ্নসূচক কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি বলছো আমায়? একটু জোরে বলবে? আমি তোমার কথার মানে বুঝতে পারছি না। এসব গালি তোমায় জোরে তো আর দিতে পারছি না, তাই আস্তে ধীরেই দিচ্ছি। হায় আল্লাহ, অবশেষে আমার সুইট বউয়ের গালিও শুনতে হলো আমায়। এ জীবন রেখে কি লাভ? বাজে কথা বাদ দাও, হাত সরাও, আমি তোমার কোলে বসবো। আসো। অয়ন কথাটা বলতেই অধরা এসে অয়নের কোলে বসে পড়ল। অয়নের কোলে অধরা বসতেই অয়ন অধরার কোমর ধরে অধরার সাথে গল্প করতে শুরু করলো। অধরা অয়নকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। অধরা জানে অয়নের মুখ হয়তো মিথ্যে বলে, তবে অয়নের চোখ নয়। অধরা অয়নের চোখের মাঝে নিজের জন্য সত্যিকারের ভালোবাসা দেখতে পেয়েছে, আর তাই
অধরা অয়নের করা সব ভুলগুলোর জন্য অয়নকে ক্ষমা করে দিয়ে নতুন করে তাদের ভালোবাসাটা শুরু করেছে। ভালোবাসার অপর নাম তো ক্ষমা করে দেয়। অয়ন আর অধরা নিজেদের ছোটখাটো অপরাধকে ভুলে নিজেদের জীবনটা নিজেদের মতো করে সাজালো। ভালোবাসা সত্যিই মহান। বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন সবাই, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে।